ফরহাদ ইবনে মালিকের কাছে যেতে চাই। তিনিও আসলে মানিক মিয়া এভিনিউয়ের মূল যে গেট সেই গেটের সামনে আছেন। ফরহাদ ইবনে মালিক, মানিক মিয়া এভিনিউয়ের যে মূল গেট, যে গেট দিয়ে আসলে সবাই প্রবেশ করছেন, অনেক আগে থেকে আপনি সেখানে আছেন এবং বোধ করে নিরাপত্তা বহর থেকে শুরু করে সাধারণ মানুষ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা আসবেন তারা এই আশপাশের রাস্তা দিয়েই প্রবেশ করবেন, সব কিছুই হয়তো আপনার নজরে আছে। এখন পর্যন্ত আপনার হাতে থাকা তথ্যগুলো এবং আপনার সামনে দেখা ছবিগুলো একটু বর্ণনা শুনতে চাই। ফরহাদ ইবনে মালিক। আমি এই মুহূর্তে রয়েছি জিয়া উদ্যানের প্রবেশের যেই ফটকটা রয়েছে, অর্থাৎ যে রাস্তাটা রয়েছে সংসদ ভবন থেকে জিয়া উদ্যান প্রবেশের যে রাস্তা, সেই রাস্তার সামনে একটু আমার ক্যামেরার মাধ্যমে দর্শকদের, আমাদের টেলিভিশনের দর্শকদের একটু দেখাতে চাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু কড়াকড়িভাবে নজরদারিতে রাখা হয়েছে, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু এই যে একটা লম্বা পথ, অনেক মানুষ, কেউ উত্তরা থেকে আসছেন, কেউ ঢাকার বাইরে থেকে আসছেন, অনেকে মেট্রো রেল দিয়ে আসছেন, এই বিজয় সরণির এই মেট্রো স্টেশনেই তারা নামছেন, নেমে তারা এখান থেকে তাদেরকে হেঁটে যেতে হচ্ছে। তারা হাঁটছেন, হেঁটে যাচ্ছেন, কিন্তু এই যে অনেক মানুষের জনসমাগম হয়ে গেছে, সারা দেশ থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এখানে আসছেন বাংলাদেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় শরীক হতে। আর যেহেতু এখান দিয়েই সমাধিতে নিয়ে যাওয়া হবে তার মরদেহ, সুতরাং এখানেই সাধারণ মানুষের অনেক উপস্থিতি অনেক বেশি রয়েছে। আমরা একটু দেখাতে চাই নিরাপত্তা ব্যবস্থার নিরাপত্তা বেষ্টনীর পরে সাধারণ মানুষের উপস্থিতি। এই বিজয় সরণির যে রাস্তা, পুরো রাস্তা ঘিরে কিন্তু রয়েছে। মানিক মিয়া এভিনিউতে মূল নামাজের জানাজাটা হবে, কিন্তু সেখানে মানুষের আসলে ধারণ ক্ষমতা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। খুব বেশি ধারণ ক্ষমতা আর বাকি আর নেই বলতে গেলে। যেহেতু জায়গা সংকুলন হচ্ছে না, এত মানুষ হয়েছে, তাই এই বিজয় সরণির যে মূল রাস্তাটা রয়েছে এই রাস্তাও কিন্তু ভরে গেছে। মেট্রো রেলের যে সিঁড়ি দিয়ে মানুষ নামছে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, তারা নামতে পারছে না, এত মানুষের সমাগম এখানে হয়েছে। আপসহীন নেত্রী যাকে আমরা সবসময় বলে থাকি, যাকে সাধারণ মানুষ এবং সারা বিশ্বের মানুষ জেনে থাকেন, যিনি 9 বছরেরও বেশি সময় যাবৎ একটা স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচার সরকারকে হটাতে সক্ষম হয়েছেন এবং বাংলাদেশের প্রথম গণতান্ত্রিক যে নির্বাচন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে প্রথম নির্বাচনটা হয়েছিল 91, তখন তিনি কিন্তু সরকার প্রধান হয়েছিলেন, তিনি সরকার গঠন করেছিলেন, প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন এই একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে, এবং তিনি কিন্তু বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন, যিনি দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছেন। গৃহবধূ থেকে যিনি রাজনীতির অঙ্গনে এসেছিলেন এবং একটা দীর্ঘ সময় যাবৎ একটা দলের চেয়ারপারসন হিসেবে তিনি ছিলেন, এবং তিনি কখনো কোনো বিষয়ের জায়গাতে কোনো কথা দিয়ে তিনি কারোর সাথে কখনো আপোষ করেননি, তার সাথে বারবার তার কাছে আপোষ করার সুযোগ এসেছিল। সেই আপসহীন নেত্রীর নামাজের জানাজায় শরীক হতে, তার এই নামাজের জানাজায় একটা বার শরীক হতে, অংশ নিতে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন, এবং এই আসার প্রতিফলন যে আমরা দেখতে পাচ্ছি, এই প্রতিফলন আমরা দেখতে পেলাম যে এই বিজয় সরণের যে রাস্তা, এই রাস্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে নিরাপত্তা বেষ্টনী দিয়ে রেখেছে, নিরাপত্তা বেষ্টনীর পর থেকে একেবারে বিজয় সরণী পর্যন্ত পুরো রাস্তায় কিন্তু ভরে গেছে, লোকে লোকারণ্য হয়ে গেছে। সাধারণ মানুষে সবাই জানাজায় অংশ নিতে এখানে এসেছেন। যেহেতু জানাজায় অংশ নেওয়ার মোটামুটি সময় খুব কাছাকাছি, আর 40 মিনিট বাকি রয়েছে, যেহেতু দুটোর দিকে নামাজের জানাজা শুরু হবার কথা রয়েছে, এখন 1:20 বাজে আমরা ঘড়িতে দেখলাম, অর্থাৎ মানুষ এই সময়ের মধ্যেই মানুষ কিন্তু পুরো রাস্তা ভরে গেছে। আপনি বুঝতে পারছেন যে একজন নেত্রী, একজন নেতা, একজন দেশের সর্বোচ্চ পর্যায়ের একজন নেতার জন্য আসলে কতটা ভালোবাসা, কতটা আগ্রহ, কতটা আকাঙ্ক্ষা মানুষের থাকলে পুরো মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে বিজয় সরণি, এই আগারগাঁওয়ের যে রোড, এই রোড থেকে শুরু করে ওপাশ দিয়ে মিরপুর রোড, ফার্মগেট, পুরো এলাকা লোকারণ্য হয়ে যায়। আসলে কতটা আগ্রহ, কতটা ভালোবাসা মানুষের থাকলে তিনি দেশের জন্য আসলে এতটাই নিজেকে ব্যয় করেছেন, তিনি এতটাই নিজেকে বিলিয়ে দিয়েছেন যে সাধারণ মানুষ তাকে ভালোবাসা দিতে কখনো কার্পণ্য করেননি। নানা সময় প্রত্যেকবার তার কাছে আপোষ করার সুযোগ এসেছিল, কিন্তু দেশের প্রশ্নে, দেশের মানুষের প্রশ্নে, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি। 2007-এ যখন 1/11 সরকার গঠনের পর যখন এপ্রিলে গুঞ্জন উঠেছিল, তাকে দেশের বাইরে তার 2 সন্তানকে নিয়ে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল, প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি তখন যাননি। অনেক দলের নেতারা কিন্তু দেশের বাইরে চলে গেছেন, কিন্তু তিনি তখন যাননি। তার কাছে বারবার সুযোগ আসার পরেও একটা গুঞ্জন উঠেছিল এপ্রিলে যে তিনি হয়তো সৌদি আরব চলে যেতে পারেন, কিন্তু তিনি কিন্তু যাননি।
তিনি বারবার বলেছেন যে এই দেশই তার সবকিছু, এই দেশই তার ঠিকানা, এই দেশের মানুষই তার আপনজন। অর্থাৎ তিনি কোথাও কখনো যাননি এবং তার শেষ ঠিকানা এই বাংলাদেশ এবং তার শেষ নিঃশ্বাস তিনি বাংলাদেশই ত্যাগ করেছেন। এই জিয়া উদ্যানের যেই সমাধিস্থ রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার স্বামীর সমাধির পাশেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে এবং এরপর থেকে আমরা এই এলাকার নামটি, এই উদ্যানের নামটিকে আমরা জানবো জিয়া উদ্যান। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল হিসেবে আমরা জানবো। আর অল্প কিছুক্ষণ পরেই, কিছু সময় পরেই নামাজের জানাজা শুরু হবে। নামাজের জানাজার পর 3:30 নাগাদ এখানে সমাধিস্থ করার জন্য আনা হবে। প্রবল নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এখানে যে সকল ভবন রয়েছে সে সকল ভবনও কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। বিভিন্ন দল, সংগঠন, নেতাকর্মী, বুদ্ধিজীবী, সাধারণ মানুষ সবাই আসছেন নামাজের জানাজায় অংশ নিতে। সবার শুধু একটাই আশা যে এই আপসহীন নেত্রীর নামাজের জানাজায় অংশ নিয়ে তারা একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে চান, যে একটা মানুষ যিনি সারা জীবন দেশের জন্য লড়ে গেছেন, দেশের জন্য করে গেছেন। তিনি হারিয়েছেন তার স্বামী, হারিয়েছেন সন্তান, এক সন্তান ছিল, সেই সন্তানকেও তিনি কাছ থেকে আদর করতে পারেননি, স্নেহ দিতে পারেননি এবং দেশের জন্য, দেশের কল্যাণে তিনি তার জীবন বিলিয়ে দিয়েছেন। তার নামাজের জানাজায় শরীক হতে এসেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রস্তুত রয়েছে, যেহেতু এই রাস্তাটা দিয়েই মানিক মিয়া এভিনিউ থেকে আগারগাঁও যাবার এই যেই রাস্তাটা, এই রাস্তা দিয়ে আসার কথা রয়েছে। এখান দিয়ে এসে বাম দিকে প্রবেশ করবে জিয়া উদ্যানের ভেতর এবং তাকে সমাধিস্থ করা হবে। প্রচুর মানুষ আসছে, মেট্রো রেল দিয়ে আসছে, অনেক দূর থেকে তাদেরকে হেঁটে আসতে হচ্ছে। যারা সড়ক দিয়ে আসছেন তারা হেঁটে হেঁটে কিন্তু আসছেন এবং হাঁটার পর রাস্তাটা এমন হয়ে গেছে যে এখন আসলে মানিক মিয়া এভিনিউতে যাওয়ার আসলে রাস্তাটা নেই বললেই চলে। পুরো রাস্তায় কিন্তু ব্লক হয়ে গেছে। আমরা আমাদের ক্যামেরায় যতটুকু দেখানো সম্ভব হচ্ছে আমরা ঠিক ততটুকুই দেখাবার চেষ্টা করছি। এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, অনেকেই নারী পুরুষ নির্বিশেষে আসার চেষ্টা করছেন। যেহেতু নারীদেরও নামাজের জানাজায় আজকে অংশ নেবার সুযোগ রাখা হয়েছে, আলাদা সুযোগ করা হয়েছে, ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। সরকার কিন্তু সর্বোচ্চ মর্যাদা দেবার প্রস্তুতি নিয়ে রেখেছে। ইতিমধ্যে সর্বোচ্চ মর্যাদা দেবার প্রস্তুতি চলছে। সবকিছু দিয়েই সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে নারী পুরুষ সবাই যাতে নামাজের জানাজায় অংশ নিতে পারেন। যেখানে প্রথমে মানিক মিয়া এভিনিউতে না করে প্রথমে সংসদের দক্ষিণ প্লাজায় নামাজের জানাজা করার কথা ছিল, যেহেতু একজন আপসহীন নেত্রী, দেশের সর্বোচ্চ পর্যায়ের নেতা, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, তার জানাজায় সারা দেশের মানুষ নির্বিশেষে সবাই আসবেন, এটাই স্বাভাবিক। সেজন্য সংসদের দক্ষিণ প্লাজা থেকে নিয়ে তাকে তার নামাজের জানাজা মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্তে তার মরদেহ রেখে পুরো রাস্তা, দক্ষিণ প্লাজা, সংসদ এলাকা, ফার্মগেট, মানিক মিয়া এভিনিউ, বিজয় সরণি, পুরো রাস্তায় কিন্তু নামাজের জানাজার জন্য ব্যবস্থা রাখা হয়েছে এবং সাধারণ মানুষও কিন্তু সঠিক প্রতিদানি দিচ্ছেন। পুরো এলাকা কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে। এখনো অনেক মানুষ অনেক জায়গা থেকে ধানমন্ডি দিকের যে রাস্তা, ধানমন্ডি 27, জিগাতলার দিকের যে রাস্তা এবং মিরপুর রোডের যে রাস্তা, গাবতলী থেকে আসার পথে সব রাস্তা কিন্তু মোটামুটি ব্লক হয়ে গেছে, মানুষ প্রবেশ করতে পারছে না। বারবার মাইকে কিন্তু বলা হচ্ছে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য, যেহেতু সবাই জানাজায় অংশ নিতে এসেছে, সবাইকে যাতে সুশৃঙ্খলভাবে নামাজের জানাজা অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। ইতিহাসের সবচেয়ে বড় নামাজের জানাজাই আসলে আমরা এটাকে ধরে নিতে পারি সম্ভবত। অর্থাৎ একজন আপসহীন নেত্রী, একজন দেশের সর্বোচ্চ পর্যায়ের নেতা, যিনি দেশের জন্য তার জীবন বিলিয়ে দিলেন, অকাতরে সারা জীবন দেশের জন্য করে গেলেন, তার জানাজায় অংশ নিতে কিন্তু মানুষ কার্পণ্য বোধ করছেন না। তার জানাজায় অংশ নিতে কিন্তু মানুষ এই প্রবল শীত উপেক্ষা করে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন। নানা রকমের প্রতিকূলতা রেখেও কিন্তু সাধারণ মানুষ এখানে নামাজের জানাজায় অংশ নিতে আসছেন। স্বৈরাচার সরকারের আমলে যখন তার 2 সন্তানকে যখন চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাতে হলো বাধ্য হয়ে, দেশে উন্নত চিকিৎসার সুযোগ ছিল না, তখন থেকে কিন্তু তিনি একা এবং তার ছোট ছেলে কিন্তু দেশের বাইরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার এই কষ্ট কিন্তু তার সারা জীবনে রয়ে গেল এবং তিনি তার বড় ছেলেকে দেশে আসতে দেওয়া হয়নি, একের পর এক মামলা দিয়ে জর্জরিত করে রাখা হয়েছে। অর্থাৎ তিনি দেশের মানুষ ছাড়া আর কিছুই তার ধ্যান জ্ঞানের ছিল না। তার কাছে বারবার সুযোগ ছিল দেশের বাইরে চলে যাবার, বারবার সুযোগ ছিল বড় ছেলের কাছে পৌঁছাবার, বড় ছেলের কাছে থাকার, কিন্তু তিনি যাননি। এবং তিনি যখন চিকিৎসার জন্য, তিনি যখন নানা রকমের অসুস্থতায় ব্যথিতে জর্জরিত, তিনি যখন কারাগারে থেকে নানা রকমের অসুস্থতায় জর্জরিত, তার উন্নত চিকিৎসার জন্য বারবার বলার পরেও তাকে উন্নত চিকিৎসার জন্য
কিন্তু সেই স্বৈরাচার সরকার তাকে কখনো চিকিৎসার জন্য ব্যবস্থা করে দেয়নি, উন্নত চিকিৎসার জন্য পাঠায়নি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমনও সময় গেছেন যে তিনি সংবাদ মাধ্যমের সামনে এসে একসময় কান্না করে দিয়েছেন, অশ্রু সজল হয়ে গেছেন যে দেশ আপসহীন নেত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার প্রয়োজন, তাকে দেশের বাইরে পাঠানোর প্রয়োজন, কিন্তু বারবার বলার পরেও কিন্তু তাকে আসলে দেশের বাইরে পাঠানোর সুযোগ দেওয়া হয়নি। দেশের বাইরে পাঠানোর সুযোগ না দেওয়ার ফলে তার শরীরে নানা ধরনের সমস্যা, নানা ধরনের রোগ ব্যাধি কিন্তু বড় আকারে বাসা বাঁধতে শুরু করে এবং একসময় তিনি প্রবলভাবে অসুস্থ হয়ে পড়েন। বেশ কয়েকবার, অনেকবার তাকে এবারকের হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়, বেশ কয়েকবারই তাকে এবারকের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকতে হয়েছে, বেশ কিছুদিন থাকতে হয়েছে এবং সর্বশেষ গত 23শে নভেম্বর তিনি এবারকের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যান এবং 3 দিন পরেই কিন্তু তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখার প্রয়োজন পড়ে। অর্থাৎ তিনি এরপর থেকে কিন্তু ভেন্টিলেশনে বা আইসিইউতে ছিলেন। দীর্ঘদিন যাবৎ তার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন ছিল না, অপরিবর্তিত অবস্থায় ছিলেন এবং সর্বশেষ তিনি গতকাল সকাল 6টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের আলো বাতাসের মধ্যেই। অর্থাৎ তিনি দেশ ছেড়ে কখনো কোথাও যাননি, তিনি দেশেই ছিলেন, দেশের মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং দেশের মাটিতেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশেই তিনি সমাধিস্থ হচ্ছেন। অর্থাৎ তিনি কখনো দেশের মানুষের প্রশ্নে, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে যে আপোষ করেননি, এই আপোষ না করার প্রমাণই কিন্তু তার শেষ নিঃশ্বাস ত্যাগ করা বাংলাদেশের মাটিতে, দেশের মাটিতে, দেশের আলো বাতাসে এবং দেশের মাটিতেই তিনি সমাধিস্থ হচ্ছেন। আর তাকে শ্রদ্ধা জানাতে দেশের নানা প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন। শুধুমাত্র যে আসলে মুসলিম ধর্মের মানুষই আসছেন তাও কিন্তু নয়, বিভিন্ন ধর্মের বিভিন্ন শ্রেণী পেশার মানুষও কিন্তু এই জানাজায় অংশ নিচ্ছেন। যে সাধারণ মানুষ তা দেখতে আসছেন, সাবেক অংশ নিচ্ছে এবং ফরহাদ ইবনে মালেক সেই অংশ নেওয়ার ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি। আপনি আছেন জিয়া উদ্যানের সেই গেটটিতে, যে গেটটিতে আসলে সাধারণ মানুষদের ঢোকার সুযোগ রয়েছে এবং আমরা খুব বিস্ময়করভাবে লক্ষ্য করছিলাম যে গোটা মানিক মে এভিনিউ এবং সংসদ ভবনের সামনে থেকে এবং যারা আসলে মেট্রো রেল দিয়ে এসেছেন তারা বিজয় সরণির সেই মেট্রো স্টেশন থেকে নামতে পারছেন না। সেই জায়গাটাতে আসলে মানুষজনের রীতিমতো জনস্রোত এবং এটা কারণ বাজার পর্যন্ত ছেড়ে গেছে।